সাংলার পথে যেতে যেতে মাঝে পড়ে কারচেম ড্যাম। এর জলের রং নীল সবুজে মাখামাখি। প্রকাণ্ড এই জলাধারের জলরাশি কাকচক্ষুর মতোই টলটলে, তার সাথে শিরশিরে হিমেল হাওয়া। আমরা সবাই সেই অপার্থিব হিমেল অনুভূতি নেবার জন্য ড্যামের পাশে যে সারি সারি বসার জন্য বেঞ্চ পাতা রয়েছে তার উপরে গিয়ে বসলাম। ঠান্ডা হাওয়ায় শরীর মন জুড়িয়ে গেল। চারিদিকে দৃষ্টি ফেরাতে চোখে পড়ল জেএসডব্লিউর সুবিশাল কারচেম ড্যামের প্রজেক্ট। আমরা সবাই খুশি হলাম, বাট বাবাই একটু বেশি, কারণ কর্মসূত্রে ও জেএসডব্লিউর পারিবারিক শরিক। কারচেমের বিরতির পর আবার গাড়ি ছুটে চলল পরবর্তী গন্তব্যের দিকে। এবার শক্তিজি থামলেন বরফ মাখা পর্বতের এক পাশে, দ্রষ্টব্য বিখ্যাত কামরু ফোর্ট। তীব্র ঠান্ডা এবং উচ্চতার কারণে মা আর মামনি গাড়িতেই থেকে গেল। আমরা চললাম কামরু অভিযানে। হিমাচলের দেবভূমি সাংলা। আমরা দুদিন ছিলাম এই দেবভূমির পুণ্য মাটিতে। প্রথম দিন ছিলাম সাংলা ভ্যালি ভেঞ্চারে। রুমের সামনে লবি থেকে দেখা যায় বিস্তীর্ণ উপত্যকা। শীতে বরফে ছাওয়া থাকে, আর এ সময় থাকে সবুজের সমারোহ। 1 কিলোমিটার চড়াই ভেঙে পৌঁছে গেলাম কামরু গ্রামে। পাইন ধুপি ঠাস বুনটের মাঝে আপেলের বাগান। বাগান পেরিয়ে পাহাড়ি খুদে খরস্রোতায় পা ডুবিয়ে পৌঁছালাম কামরু মনাস্ট্রিতে। এখানে প্রবেশের খুব নিয়ম কানুনের ঘনঘটা। আমরা প্রবেশের অনুমতি পেলাম না। প্রথমত, চামড়ার তৈরি কোনো জিনিস ভেতরে নিয়ে যাবার অনুমতি নেই। এক ধরনের বিশেষ হিমাচলি টুপি মাথায় চড়িয়ে তবে মন্দিরে প্রবেশ করা যায়। মনাস্ট্রিতে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আমরা বাদ পড়লাম এক বিশেষ কারণের জন্য। নিরামিষ আহার করলেই, অর্থাৎ যেদিন মন্দিরে যাবেন সেদিন নিরামিষ ডায়েট হতে হবে, তবেই প্রবেশের অনুমতি মিলবে। কিন্তু আমাদের সেটা ভাগ্যক্রমে ছিল না। আমরা সেদিন ব্রেকফাস্টে বয়েলড ডিম খেয়েছিলাম, তাই মিথ্যার আশ্রয় নিতে মন চাইল না। তাই বাহির থেকেই মনাস্ট্রির অধীশ্বরের প্রতি শতকোটি প্রণাম জানিয়ে ফিরে চললাম। পরে জেনেছিলাম মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কামাখ্যারূপী কামরুর মূর্তি। এছাড়া এখানে রয়েছে বুসাহার রাজাদের সিংহাসন, নানান বাদ্যযন্ত্র, দেবীর পালকি, অস্ত্রাগার প্রভৃতি। এরপর বেশ 8 মিটার উতরাই পথ ভেঙে পৌঁছালাম ভগবান বিষ্ণুর আবাসস্থল বদ্রীনাথ মন্দিরে। না, এই বদ্রীনাথ সেই বদ্রীনাথ নয়, যেটা 4 ধামের মধ্যে অন্যতম। এই বদ্রীনাথ হিমাচলের বদ্রীনাথ, কামরু ফোর্টের পাশের বদ্রীনাথ। একই ব্যাপার এখানেও। মন্দিরের চারিদিকের কাঠের সূক্ষ্ম কারুকার্য দুচক্ষে মুগ্ধ করে। মনে মনে ভাবি, শিল্পীর স্রষ্টা সত্যি শক্তিমান। শুধু শক্তিমান নয়, সর্বশক্তিমান। যাকে তিনি প্রতিভা দিয়ে মর্তে পাঠান, তার কলাকুশলী সততই বিস্ময়কর। এখানে টুবানে 2জন নতুন হিমাচলি বন্ধু আরুল আর সিমাইয়ের সাথে পরিচয় হলো। আপেলের মতো গাল, টুকটুকে ফর্সা। মধুসূদনের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে ফেরবার পথ ধরলাম। আরুল আর সিমাই টুবানের স্মৃতিতে থেকে গেল।
क्या नाम है? आरुष। आरुष। तुम्हारा? शिवांश। शिवांश। वाह, अच्छा नाम। ক্রমে সূর্যদেব পশ্চিম আকাশে ঢলে পড়লেন। আধারে ঢেকে গেল আসমুদ্র হিমাচল। তার সাথে তীব্র ঠান্ডা জাঁকিয়ে ধরলো আমাদের। পরিমরি করে দ্রুত পায়ে গাড়িতে ফিরলাম। গরম চায়ে চুমুক দিলাম। উষ্ণতার পরশে শরীর কিছুটা ছন্দে ফিরল। এইভাবেই গেল সাংলার প্রথম দিনটি। সাংলা ভ্যালি ভেঞ্চারে আমাদের একদিনই বুকিং ছিল। এইভাবেই দিনটি শেষ হলো। পরদিন সকালবেলায় হোটেলে চেক আউট করে পরের হোটেল মায়াময় প্রতাপ রিজেন্সিতে উঠলাম। কোনো রকমে চেক ইন করেই চললাম অপার্থিব সুন্দর হিমাচলি গ্রাম ছিটকুলের উদ্দেশ্যে। পথের দুপাশে রয়েছে সারি সারি হিমাচলি ঘরবাড়ি। সেসব ছাড়িয়ে গাড়ি ছুটে চলল। উপচে পড়া প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই সাংলা। সেই সাংলার পথে পাকদণ্ডী পথ বেয়ে আরো উপরে উঠতেই পাইন ধুপির বনপথের পাশে অতল খাদে তিত্তির করে বয়ে চলা সুন্দরী বসপার দেখা মিলল। মাঝে মাঝে নির্জন গ্রাম, চারদিকে তুষার ধবল চূড়া। ক্রমে 3115 মিটার উচ্চতায় রকছাম গ্রামে এসে পৌঁছালাম। সাংলা থেকে এর দূরত্ব মাত্র 8 কিলোমিটার। শীতে বরফে শরীর মুড়ে ঘুমিয়ে থাকে এই গ্রাম। বরফ গললে রকছামের সৌন্দর্য অপরূপ। এখানকার গোল্ডেন আপেলের খ্যাতি জগৎ জোড়া। পাহাড়ের গা ঘেঁষে সংকীর্ণ পথ ধরে বসপা নদীকে পাশে নিয়ে রকছাম থেকে 11 কিলোমিটার দূরে ছিটকুলে চলে এলাম। 450 মিটার উচ্চতায় সাংলা উপত্যকার ছিটকুল ভারতের শেষ জনপদ। তীব্র সনসনে হিমেল হাওয়া বয় এখানে সারা উপত্যকা জুড়ে। ভারতের শেষ ডাকঘর থেকে 22 টাকা খরচা করে আই লাভ ইউ ছিটকুল মেসেজ লিখে বাড়িতে চিঠি পোস্ট করলাম। মনটা আনন্দে নেচে উঠল। ভাবলাম এই চিঠি যখন বাড়িতে বসে রিসিভ করব কি থ্রিলিংই না লাগবে। আর 6 মাস হয়ে গেল সেই চিঠির প্রতীক্ষায়। এখানে একটা দিন স্টে করার খুব ইচ্ছা ছিল বাবিনের। সেই মতো বাবাই হোটেলও বুক করেছিল, কিন্তু প্রচন্ড ঠান্ডার কারণে শেষ পর্যন্ত আমার তীব্র আপত্তিকে সম্মান জানিয়ে বাবাই ছিটকুলের স্টে ক্যান্সেল করে সাংলাতে আরেকটা দিন বাড়িয়ে নেয়। ছিটকুলের বাতাস, প্রকৃতি এতটাই দূষণমুক্ত যে এখান থেকে রাতের আকাশে মিল্কি ওয়ে দেখা যায়, অবশ্য জনশ্রুতি মতো। মামনি আর মাকে একটা সেফ পজিশনে বসিয়ে আমরা চললাম বসপার স্বর্গীয় সৌন্দর্য চেখে দেখতে। চারিপাশে তখন ধূসর পাহাড়ের চূড়ো, পুরু বরফের আস্তরণে মাখা, পাইন ওক ফারের অরণ্যভূমি হিমেল আবহে মোড়া। নুড়ি বিছানো পথ ধরে আমরা আস্তে আস্তে চলে এলাম বসপা নদীর ধারে। বাবাই সেই বসপা নদীর একটা ছোট্ট নুড়িকে ভোলেনাথের প্রতীক রূপে পকেটে করে বাড়িতে নিয়ে আসে। বর্তমানে সেটি আমাদের ঠাকুর ঘরের শিবলিঙ্গের ঠিক পাশে প্রতিষ্ঠিত। বসপা নদী সেই কিন্নর কৈলাসের বরফ গোলা জলের পুষ্ট স্রোতশ্রেণী। শীতে পুরোটাই বরফে আচ্ছাদিত থাকে, তখন এখানে সকলের প্রবেশ নিষেধ। বরফ গোলা বসপার পবিত্র জলস্পর্শ করে মাথার উপর সূর্যদেবকে শতকোটি প্রণাম জানিয়ে একরাশ মুগ্ধতা নিয়ে
আমরা সেদিন সবাই চুপচাপ প্রকৃতির নৈসর্গিক মহিমাকে শুষে নিচ্ছিলাম সর্বশরীর এবং মন দিয়ে। এমনকি সদা দুরন্ত টুবানো এই অপার্থিব পরিবেশে কেমন যেন থমকে গিয়েছিল সেদিন। দূরে পাহাড়ের দিকে চেয়ে খরস্রোতার গান শুনতে শুনতে কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝার উপায় নেই। মনে হয় সভ্যতার বাইরে পৃথিবীর সূচনার আদি লগ্নে চলে এসেছি। ব্যস্ততাময় চেনা জগৎ থেকে ছিটকে এসে পড়েছি এখানে। চোখ বন্ধ করলে যেন মনে হয় সবাই যখন ফিরে যায় তখন এই উপত্যকা অপার্থিব পবিত্র শুভ্র জ্যোতিতে ভরে যায়। স্বর্গ থেকে দেবদেবীরা নেমে আসেন। নদীর কলধ্বনি শুনে স্রোতশ্রেণীকে প্রশ্ন করি, নদী, তুমি কোথা হইতে আসিয়াছ? পরিষ্কার স্রোতশ্রেণীর কলধ্বনির মধ্যে নদী উত্তর দেয়, মহাদেবের জটা হইতে। শিহরণ জাগে শরীরে, মন শান্ত হয়। ইচ্ছা করে না ফিরতে, তবু ফিরতেই হয়। বসপা থেকে ফিরে ছিটকুলের বিখ্যাত চিত্রলেখা মাতা এবং শিব মন্দির দেখি। আমিষ ব্রেকফাস্ট বলে ভিতরে যায়নি, বাইরে থেকেই শতকোটি প্রণাম জানাই এই সৃষ্টির স্রষ্টাদের। আজকে আমাদের সাংলায় শেষ দিন। আমরা খুব ভালো ঘুরলাম সাংলা। বেরোবার আগের মুহূর্তে সবাই মিলে একসাথে বসে কেউ চা, কেউ কফি, কেউ ব্ল্যাক টি ইচ্ছা মতো খাচ্ছি এবং সবাই মিলে খাচ্ছি, সবাই শেয়ার করে খাচ্ছি। এটার একটা অন্যরকম আনন্দ। খুব ভালো ঘুরলাম এখনো পর্যন্ত। ভোলেনাথের কৃপায় সবাই সুস্থ। আজকে আমরা নারকান্ডা চলে যাচ্ছি। নারকান্ডাও শুনেছি খুব ভালো জায়গা। এবার দেখা যাক কি হয়। মনের ক্যানভাসে ছিটকুলের ছবি নিয়ে ফিরে আসি হোটেলে। দারুণ হোটেল। হোটেলের নিজস্ব আপেল বাগান রয়েছে। টকচামে ফিরে লাঞ্চ ছাড়ি। দারুণ সুস্বাদু, একদম আমাদের বাঙালি আদতের মধ্যাহ্ন ভোজন সেরে দিল খুশ হয়ে যায়। বালকনিতে বসেই দেখা যায় তুষার শুভ্র হিমালয়ান রেঞ্জ। কেটে যায় সাংলার দ্বিতীয় দিন।